জুলাই সনদ ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে অনড় দলগুলো। মতবিরোধ টেবিল থেকে গড়াচ্ছে রাজপথে, রাজনীতি যাচ্ছে অনিশ্চিত গন্তব্যে, সংকট বাড়ার শঙ্কা রাজনীতিবিদদের। কার্যকর হলো চট্টগ্রাম বন্দরের নতুন শুল্ক পদ্ধতি। কন্টেইনার ওঠানামা সহ সকল সেবার ট্যারিফ বাড়ল 25 থেকে 50%। 17টি আন্তর্জাতিক বন্দর পর্যালোচনা করে নির্ধারণ। সাধারণ মানুষের নাগালের বাইরে স্বর্ণ, বছর ব্যবধানে বিক্রি নেমেছে অর্ধেকে, গুরুত্ব বাড়ছে বিনিয়োগ হিসেবে। অর্থলগ্নির আগে আমলে নিতে হবে বিশ্ববাজারের পূর্বাভাস। নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার। ঋণ ও মানসিক চাপে স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা, ধারণা পুলিশের। এবং কাতারে হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দোহায় সম্মেলনে মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে এক হয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। ভোরের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দল নিষিদ্ধ সহ 5 দাবিতে 3 দিনের কর্মসূচি দিয়েছে জামাতে ইসলামী। 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ, 19 তারিখ বিভাগ ও 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দলটি। একই কর্মসূচি ঘোষণা করেছে খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলনও। নেতারা বলছেন, জনগণের দাবি পূরণে পদক্ষেপ না নেওয়ায় আন্দোলনের বিকল্প নেই। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে সাম্প্রতিক সময়ে দফায় দফায় বৈঠক করেছে ইসলামপন্থী কয়েকটি দল। সোমবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবি তুলে ধরে জামায়াত। ঘোষণা করা হয় 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ সহ 3 দিনের কর্মসূচি। যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হতে পারি। ভোট পেছাতেই এমন কর্মসূচি কিনা এমন প্রশ্ন নাকচ করে জামায়াতের নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই সব দাবি মানা সম্ভব। আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা কখনো বলি নাই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি, সেই দাবিগুলো আদায় করে আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। নির্বাচনের রোডম্যাপকে একতরফা দাবি করে নির্বাচন কমিশনের সমালোচনাও করেন জামায়াতের এই শীর্ষ নেতা। একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি সহ 6 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকা, 19 সেপ্টেম্বর মহানগর পর্যায়ে ও 26 সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সনদ 25 আইনি ভিত্তি প্রদানের সুস্পষ্ট উদ্যোগ না নিলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলনও। আমরা একই দাবি নিয়ে যুগপৎ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো এক বাক্সে ভোট করার ব্যাপারেও আশাবাদী বলে জানান নেতারা। মৌলিক সংস্কার করা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আনুপাতিক পদ্ধতিতেই নির্বাচন হতে হবে দাবি করে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম বলেছেন, যারা পিআর বোঝে না তারা জুলাইয়ের চেতনাও বোঝে না। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি দল ছাড়া 70 ভাগেরও বেশি মানুষ পিআরের পক্ষে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ বেশ কিছু ইস্যুতে রাজধানীর জুরাইনে ইসলামী আন্দোলনের গণসমাবেশ। এতে অংশ নেন জামাত ইসলামী সহ বিভিন্ন দলের নেতারা। সোমবার বিকেলে এ সমাবেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের হুঁশিয়ার, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাদের অপমানজনক হার হয়েছে, সামনের নির্বাচনেও তাদের একই অবস্থা হবে। এই যে বড় উত্থান হয়েছে, এই চেতনাও আসলে আপনারা বুঝতে পারেন নাই। যদি বুঝতেনি তাহলে এইরকম ভাবে দাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে
নির্বাচনেও বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি দল ছাড়া ৭০ ভাগের বেশি মানুষ পিআরের পক্ষে। ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তিনি। পার্লামেন্টের প্রস্তাবিত আপার হাউস লোয়ার হাউস দুই জায়গাতে পিআর মানতে হবে। দেশের বেশিরভাগ জনগণ পিআর মানে, অথচ একটা দল বলছে কেউ মানে না। নো, বিভিন্ন সংস্থা সার্ভে করেছে ৭০ ভাগের বেশি জনগণ পিআরের পক্ষে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডকে জুলাই সনদে অন্তর্ভুক্তের দাবি জানান নেতারা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। কোনো যুগপৎ আন্দোলনে যাবে না এনসিপি। পিআর পদ্ধতি শুধু উচ্চকক্ষের জন্যই চেয়েছে দলটি। জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন করে তার অধীনে নির্বাচনের দাবি করেছেন সদস্য সচিব আক্তার হোসেন। সব রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বানও জানান তিনি। সোমবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে কেমন সংবিধান চাই বিষয়ে এক সেমিনারের আয়োজন করে যুবশক্তি। আলোচনায় প্রাধান্য পায় পিআর ইস্যু। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেন, পিআর পদ্ধতি শুধু সংসদের উচ্চকক্ষের জন্য চাওয়া হয়েছে। এনসিপি কোনো জোটে নেই উল্লেখ করে তিনি বলেন, নিপীড়নমূলক সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আমরা পিআর পদ্ধতি শুধুমাত্র উচ্চকক্ষের ক্ষেত্রে চেয়েছি। অন্যান্য যে দাবিগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর সেই দাবিগুলোর সাথে আমাদের একাত্মতা আছে। আমরা সেই দাবিগুলো নিয়ে আমরা আমাদের মতন করে আলাদা আন্দোলন বা কর্মসূচি আমরা দেব, কিন্তু কোনো জোটের সাথে কোনো দলের সাথে কোনো যুগপৎ আন্দোলনে এনসিপি যাবে না। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে কিনা তা নিয়ে সংকট তৈরি হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করে সনদের ভিত্তিতে নির্বাচনে অংশ নিতে সব রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান জানান তিনি। কোনো একটা ডকুমেন্টের কোনো একটা কাজের যদি আইনি ভিত্তি না থাকে তাহলে আইনগতভাবে সেটাকে কার্যকর করা যায় না। সেটাকে যদি ভায়োলেট করা হয় তার বিপরীতে আইনগত কোনো প্রতিকারও দাবি করা যায় না। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, গণতন্ত্রের জন্য সংগ্রাম আমাদের দীর্ঘদিনের সংগ্রাম। অতএব একটি গণতান্ত্রিক সংবিধানের জন্য জুলাই সনদে বর্ণিত বিষয়গুলোকে একটা আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে সামনের নির্বাচনে অংশগ্রহণ। ৭২ সংবিধানের সমালোচনা করে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা না হলে কোনো সংস্কার টিকবে না বলেও শঙ্কা জানান বক্তারা। ইলেকশনের আগেই সংস্কার হতে হবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের অংশ, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, জনরায় ছাড়া রাজনৈতিক দলগুলো দাবি আদায়ের চেষ্টা করলে গণতন্ত্র ব্যাহত হবে। তারা অভিযোগ করেন, ভোট বানচালে ভারতে থাকা শেখ হাসিনার সঙ্গে আতাত করছে একটি পক্ষ। এবারে বলছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সবশেষ বৈঠকেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা জানান প্রধান উপদেষ্টা। কিন্তু পিআর পদ্ধতিতে ভোটের প্রশ্নে দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো। রাজধানীর দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে রাজপথের পর্ব শেষ হয়েছে। এখন সময় জনগণের মালিকানা প্রতিষ্ঠার। কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলে বিপদে পড়বে দেশ। আমরা বোধহয় রাজপথের পর্ব শেষ করেছি। এখন দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসছে। যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা এনামুল হাসান ফারুকের স্বাস্থ্যের খোঁজ নিতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, রাজনীতিতে সুবিধা আদায়ে পরাজিত শক্তির সঙ্গে আতাত কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। ইসলামী রাজনৈতিক দলটি তারা বলছেন পিআরের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব, কিন্তু আজকে এই বিষয়টাকে তো প্রমিনেন্টে নিয়ে আসা, এত সামনে নিয়ে আসা, এটা তো এক ধরনের, আমি মনে করি, সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, একটি পক্ষ শেখ হাসিনার সঙ্গে মিলে নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার জন্য।
বিএনপি নেতারা বলেন, কেউ নির্বাচন ঠেকানোর চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতবিরোধে রাজনীতিতে বাড়ছে অনিশ্চয়তা। বিশেষ করে সাংবিধানিক বিষয়গুলোর সংস্কার কিভাবে হবে তা নিয়ে এখনও বিপরীতমুখী অবস্থানে অনড় দলগুলো। সংস্কারের আলোচনা থেকে কর্মসূচি গড়াচ্ছে রাজপথে। বিশ্লেষক বলছেন, দলগুলোর এক জায়গায় আসতে না পারলে ব্যর্থ হবে ঐক্যমত্য কমিশনের উদ্যোগ। অনিশ্চিত গন্তব্যে যাবে রাজনীতি। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে সংস্কার প্রশ্নে ফেব্রুয়ারি থেকে দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে আসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাইয়ের মধ্যে সনদ চূড়ান্ত করার কথা বলা হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। 7 মাসের দেন দরবারে মৌলিক অনেক ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পারেনি কমিশন। ফলে আরও এক দফা বাড়াতে হয় কমিশনের মেয়াদ। সংস্কারের কার্যক্রমে এগিয়ে যেতে পারি। ঐক্যমত্য কমিশনের অনেক প্রস্তাবে যেমন বিভিন্ন দল দ্বিমত জানিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, তেমনি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এখনও আগের অবস্থানে অনড় দলগুলো। সংবিধান সম্পর্কিত সংস্কারের প্রতিষ্ঠিত পদ্ধতি সংসদের বাইরে যেতে নারাজ বিএনপি। প্রয়োজনে সুপ্রিম কোর্টের মতামত নেয়ার পক্ষে দলটি। বিপরীতে সাংবিধানিক আদেশে সংস্কার চাই জামায়াত সহ কিছু দল। আর এনসিপির দাবি, গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে কোনো অনির্বাচিত ব্যক্তি বা অনির্বাচিত গোষ্ঠী বা কোনো দল সংবিধান সংশোধন করতে পেরেছে। সুতরাং সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। অধ্যাদেশ জারি করে, স্পেশাল সাংবিধানিক অর্ডার জারি করে সংবিধান সংশোধন করার চিন্তা করা মোটেই সঠিক হবে না। দেশের মানুষ সংস্কার চায়, সংস্কারের ভিত্তিতে নির্বাচন চায়। সংস্কারের ভিত্তিতে নির্বাচন করতে হলে আইনি ভিত্তি দিতে হবে। আমরা প্রথম বলছি যে সাংবিধানিক অর্ডারটা আসুক, তারপরে সময় থাকলে গণভোট দিব। সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো যদি সংশোধনী দিয়ে এটাকে নিয়ে আসা হয়, তাহলে এর আগে যেমন অনেকগুলো সংশোধনীকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেগুলোকে বাতিল করা হয়েছে, তো সেরকম ধরনের একটা পরিস্থিতি ভবিষ্যতে তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে গণপরিষদই সব থেকে ভালো উপায়। পরস্পর বিরোধী অনড় অবস্থান এখন আর কেবল আলোচনার টেবিলই সীমাবদ্ধ নয়। দাবি আদায়ে চলতি সপ্তাহেই অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত সহ সমমনা কয়েকটি ধর্মভিত্তিক দল। নতুন এই মেরুকরণ যে সংকট বাড়াতে পারে সে শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না রাজনীতিকরাও। নানা ধরনের কথা বলে এখন দেশের মধ্যে একটা জট সৃষ্টি করেছে। যেসব কথা আগে এই অভ্যুত্থানের আগে কোনোদিন শুনি নেই, সেই ধরনের সরকার ব্যবস্থা তার প্রবর্তন করতে চায়। শান্ত একটা পরিবেশে যখন আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে চাই, তখনই এই নির্বাচনকে বিলম্বিত অথবা বিলুপ্ত করার জন্য এই কতগুলো দল তারা এসব কথা বলছে। আমরা সেটা চাই না। দেশ ঝুঁকিতে পড়ুক সেটাও চাই না। দেশ আবার আগের সেই স্ট্রাকচারে সামনে আগাক এটাও আমরা চাই না। আমরা চাইব কোনটা, রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত পৌঁছতে হবে। এখানে সরকারের একটা ভূমিকার বিষয় রয়েছে, তাদেরকেও সংস্কারের বিষয়ে একটা পজিটিভ অবস্থান নিতে হবে। তো সরকার যদি সেই দৃঢ়তাও রাখতে পারেন, তাহলে একটা আমরা একটা উত্তরের দিকে যেতে পারব। বিশ্লেষকরা বলছেন, মতবিরোধ টেবিল থেকে যেভাবে রাজপথে গড়াচ্ছে, তাতে নির্বাচন হয়ে যাচ্ছে শর্তযুক্ত আর রাজনীতি যাচ্ছে অনিশ্চিত গন্তব্যে। যদি সমঝোতা না হয় তাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা অনিশ্চিত অবস্থা। জামায়াত সহ ইসলামী দলগুলো তারা রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। তো এই অবস্থায় তো ভিন্ন মত শুধু স্পষ্ট না, আলাদা মেরুতে অবস্থান করছে। এই অবস্থায় জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রয়াস গত কয়েক মাস যাবত, সেটা ব্যর্থ হয়েছে বলেই মনে হয়। সংস্কার বাস্তবায়ন ইস্যুতে দলগুলোর সঙ্গে বুধবার আবারও বসতে পারে ঐক্যমত্য কমিশন। কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে উত্তাল ফরিদপুর। মহাসড়ক অবরোধ করে এক পর্যায়ে ভাঙার ইউএনও নির্বাচন কার্যালয়ে ভাঙচুর, আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। আগুন দেওয়া হয় থানার পুলিশের গাড়িতেও। অন্যদিকে 4টি নির্বাচনী আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটে পালিত হয় 3য় দফায় হরতাল। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন ভাঙাবাসী। এক দফা এক দাবি ফিরিয়ে দিতে হবে ফরিদপুর 2 আসনে কেটে নেয়া 2টি ইউনিয়ন।
সোমবার সকালে ফরিদপুরের ভাঙায় গাছের গুঁড়ি ফেলে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়। ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। হুঁশিয়ারি দেন আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর 4 আসনে যুক্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। এক পর্যায়ে ভাঙা থানা ঘেরাও করে গাড়ি ভাঙচুর চালানো হয়। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এর আগে ঝাড়ু হাতে মানববন্ধন করেন স্থানীয়রা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়ক ও রেলপথের 20টি গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখান থেকে সালতা গেলে আপনার হলো 30 কিলো পথ, তো এটা আলগে এবং হামিদিবাসী মাইনে নেবে না। সড়ক ও রেলপথ অবরোধ করে জনভোগান্তির ঘটনায় রোববার ভাঙা থানায় 90 জনের নামে মামলা করে পুলিশ। মামলায় সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এবং আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। যখন রাস্তা ব্লক করবে তখন তো বেআইনি কাজ হলে তো আমাকে আইনগত অ্যাকশন নিতে হবে। এদিকে চরভদ্রাসন, সদরপুর, ভাঙা এই 3 উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর 4 আসনকে ভেঙে 2টি সংসদীয় আসনে রূপান্তরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাদা মিয়া। 70 সাল থেকে এই আসনটি ঠিক ছিল। এই 2008 সালে এই 111 সরকার, ফ্যাসিস্ট সরকার আসা তাদের আত্মীয় স্বজনকে প্রতিষ্ঠিত করার জন্য গণতন্ত্রকে হত্যা করে জনসাধারণকে উপেক্ষা করে এই কাজ করেছে। আমরা আশা করি পূর্বের ন্যায় ফরিদপুর 4 এবং ফরিদপুর 5 যে আসন ছিল, আমরা সে আসন চাই। 4টি আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয় বাগেরহাটে। হরতালে সমর্থনে বিক্ষোভ মিছিল করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা রয়েছে ভারতের। ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি ও 14 দল সহ বিভিন্ন পেশার লোকজন। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলায় দেয়া সাক্ষ্যে এ কথা বলেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এই মামলায় আর 2 জনের সাক্ষ্য বাকি আছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় চলতি বছরের 10 জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 3 আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ। 15 কার্যদিবসে এখন পর্যন্ত 46 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার এই মামলায় সাক্ষ্য দেন রাষ্ট্রপক্ষের তারকা সাক্ষী আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষ্যে 2008 সালের নির্বাচন, পিলখানা হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে গণহত্যা, 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসন, বিতর্কিত 3 নির্বাচন, জুলাই আগস্টের গণহত্যা সহ নানা প্রেক্ষাপট তুলে ধরেন। আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসি চাই স্লোগান শুরু না করি। এই ফাঁসি চাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল। আমরা যেন ওই ভুল না করি, আমরা যেন সকলে বলি যে আমরা ন্যায় বিচার চাই। জবানবন্দিতে মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়ে ওঠার নেপথ্যে বড় ভূমিকা রাখে ভারত। এছাড়া জাতীয় পার্টি, 14 দলের নেতারা সহ বিভিন্ন পেশায় থেকে যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছেন তাদের নামও উল্লেখ করেন মাহমুদুর রহমান। ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি যোগাযোগ ছিল। চিফ প্রসিকিউটর জানান, রাষ্ট্রপক্ষে আর 2 জন সাক্ষ্য দেবেন। এরপর শুরু হবে শেখ হাসিনার বিচারের শেষ ধাপ। আমরা আশা করছি আর 2-1 জন সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে। এদিন আশুলিয়ায় 6 লাশ পোড়ানো এবং 1 জনকে হত্যার ঘটনায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল 2-এ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। তরুণরা সক্রিয় থাকলে কোনো বাধাই জাতিকে দমিয়ে রাখতে পারবে না উল্লেখ করে দেশ গঠনে তরুণদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি জানান, তরুণদের যোগ্য ও দক্ষ করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, জুলাই আহত ও শহীদ পরিবারের প্রায় 13,000 সদস্যের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার।
পক্ষ থেকে তরুণদের প্রতি কৃতজ্ঞতা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউথ অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠান সোমবার সকালে শাপলা হলে হাজির হন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা তরুণরা। মানবিকতা, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য 12 তরুণের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, কোন দেশের তরুণরা সক্রিয় হলে কোনো বাধাই সে জাতিকে দমিয়ে রাখতে পারে না। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের প্রায় 13,000 সদস্যের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। দেশে বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের উদ্ভাবনী শক্তিকে বিকশিত করা হবে বলেও জানান উপদেষ্টা। তরুণরাই এদেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে 14,000-এর উপর আহতের পুনর্বাসনের পরিকল্পনা চলমান। এই সপ্তাহে 6টি পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও কামাল আকবর। সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আর্থিকভাবে অসচ্ছল একজন আহত জুলাই যোদ্ধাকে দোকান হস্তান্তর করা হয়। সোমবার বিকেলে আদাবরে এ দোকান হস্তান্তর করে ফাউন্ডেশনটি। এতে উপস্থিত ছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন গভর্নিং বোর্ডের সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং বর্তমান সিইও কামাল আকবর। খুব দ্রুতই আবাসন প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়ে স্নিগ্ধ বলেন, কিছু জটিলতা রয়েছে যা সংশোধনের জন্য পাঠানো হয়েছে। এছাড়া ফাউন্ডেশনের সিইও কামাল আকবর বলেন, সরকারি ফান্ডের পাশাপাশি বেসরকারি সহায়তা নিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রিভাইজ করে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান হয়ে আবার এক নায়কে এটা উপস্থাপন করা হবে এবং এটি বাস্তবায়ন করা হবে। পুনর্বাসন করানোর জন্য আমরা স্টেপ শুরু করেছি এবং এই একজনের মাধ্যমে আমাদের পুনর্বাসন কার্যক্রম সেটা আজকে থেকে অফিসিয়ালি শুরু হচ্ছে। একসাথে যে 14,000 পুনর্বাসন করার মতো আর্থিক সহায়তা আমাদের কাছে নাই এই মুহূর্তে, তবে আমাদের কাছে যেটুকু আছে সেটুকু দিয়ে আমরা এই যে ধাপে ধাপে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদেরকে করার মতো সক্ষমতা এই মুহূর্তে আমাদের আছে। 18 দিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার বিকেলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এদিকে তার উপর হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ। পুরোপুরি সুস্থ না হলেও শারীরিক অবস্থার উন্নতি হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের। সোমবার হাসপাতাল থেকে ফিরেছেন রামপুরার নিজ বাসায়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নূরকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। যদিও হাসপাতাল থেকে বের হওয়ার সময় শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে নূর বলেন, এখনও পুরোপুরি সুস্থ নন। আপাতত বাড়ি ফিরলেও দ্রুতই অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেবেন। এদিকে সোমবার সন্ধ্যায় বিজয়নগর ও পুরানাপল্টনে মশাল মিছিল করেন গণ অধিকারের নেতাকর্মীরা। এখনো পর্যন্ত নূরের উপর হামলার ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায় নিন্দা জানিয়ে দলটির নেতারা বলেন, দাবি আদায়ে প্রয়োজনে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেবেন তারা। আজকে ভিপি নূরের যে দশা তারা করেছে, আগামীতে বিএনপি, জামাত, এনসিপি কাউকেই ছাড় দেবে না। আমরা সরকারকে বারবার বলছি, পুলিশ সেনাবাহিনীর যে সকল সদস্যরা ছিল তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। আমরা এতদিন নরম সুরে কথা বলেছি, আজ থেকে আর নরম সুরে কথা হবে না। 29 আগস্ট বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের মাঝে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বেশ কয়েকজন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে জাহাজ ভেড়ানো থেকে শুরু করে কন্টেইনার ওঠানামা সহ যাবতীয় সেবার বিপরীতে 30 থেকে 50% পর্যন্ত
ট্যারিফ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দীর্ঘ ৩৯ বছর পর এই ট্যারিফ বাড়ানো হলেও ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। বিশেষ করে জাহাজের অবস্থানকালীন সময়ের ক্ষেত্রে ১২ ঘন্টার জন্য বাড়ছে ১০০%, আর ৩৬ ঘন্টার জন্য বেড়েছে ৯০০% পর্যন্ত। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবশেষে মঙ্গলবার ভোর থেকে কার্যকর হলো চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নতুন ট্যারিফ সিস্টেম। নৌ পরিবহন এবং অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ে ঘুরে রোববার রাতে জারি করা হয় প্রজ্ঞাপন। নতুন এই ট্যারিফ অনুযায়ী পাইলটিং চার্জ $৮০০ এবং প্রতিবার জাহাজ টেনে আনার ট্রাক চার্জ $৬১৫ থেকে শুরু করে $৬,৮৩০ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কন্টেনার উঠানামা থেকে শুরু করে অন্যান্য সেবার ট্যারিফ বেড়েছে ২৫ থেকে ৫০% পর্যন্ত। বন্দর ব্যবহারকারী যারা আছে তাদের সেবা প্রদান যেন আমরা স্মুথলি করতে পারি, তাদের জন্য যেন আমরা ফ্যাসিলিটিসগুলো নির্মাণ করতে পারি, চট্টগ্রাম বন্দরের যেন এফিসিয়েন্সি বাড়ে, এটাই হচ্ছে উদ্দেশ্য। চট্টগ্রাম বন্দরে বাড়তে জাহাজের অবস্থানকালীন সময়ের ট্যারিফ লাগামহীনভাবে বাড়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিপিং ব্যবসায়ীরা। এখন থেকে ১২ ঘন্টা অতিরিক্ত অবস্থানের জন্য ১০০%, ২৪ ঘন্টার জন্য ৩০০%, ৩৬ ঘন্টার জন্য ৪০০% এবং ৩৬ ঘন্টার বেশি হলে অতিরিক্ত চার্জ ৯০০% নির্ধারণ করা হয়েছে। আর এতে আমদানি খরচ বেড়ে যাওয়ায় ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ানো শঙ্কা তাদের। তবে বন্দরের দাবি প্রতি কেজিতে আগে ৩২ পয়সা হলো, এখন তা বাড়িয়ে ৪৪ পয়সা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ প্রতি কেজিতে বেড়েছে মাত্র ১২ পয়সা। ইনক্রিজ যেটাই হবে না কেন, সেটা শিপিং এজেন্টের প্রিন্সিপাল না, সেটা তাদের ফ্রেডের সাথে জাহাজের ভাড়ার সাথে সংযুক্ত করে নেবে। আলটিমেটলি এটা আমাদের দেশের মানুষের প্রোডাক্টের উপরে পড়বে। চট্টগ্রাম বন্দর বছরে প্রায় ৩৩ লাখ কন্টেনার এবং ১৩ কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করছে। সে সঙ্গে বছরে পণ্যবাহী জাহাজ আসছে ৪,০০০-এর বেশি। আর ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রে বন্দরে কনসালটেন্ট হিসেবে কাজ করেছে স্পেনের প্রতিষ্ঠান আইডম। এশিয়ার ১০টি সহ ১৭টি আন্তর্জাতিক বন্দরের কার্যক্রম এবং ট্যারিফ পর্যালোচনা করে চট্টগ্রাম বন্দরের ট্যারিফ নির্ধারণ করা হয়েছে। ৩৯ বছর আগে অর্থাৎ ১৯৮৬ সালে সর্বশেষ ট্যারিফ বাড়িয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর নতুন করে ট্যারিফ সংযোজনের জন্য গত ৫ বছরের বেশি সময় ধরে বিদেশি প্রতিষ্ঠান দিয়ে যাচাই বাছাই করা হয়েছে। অবশেষে ৩০ থেকে ৪১% পর্যন্ত ট্যারিফ বাড়ানো হয়েছে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন ট্যারিফ বাড়ানোর সাথে সাথে বাড়াতে হবে বন্দরের সেবা, আধুনিকায়ন করতে হবে যন্ত্রপাতির। চট্টগ্রাম বন্দরে আমদানি করা পণ্য বোঝাই কন্টেনার ফেলে রাখার প্রবণতা রোধ করতে নতুন ট্যারিফে চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। আমদানি করা FCL কন্টেনারের ক্ষেত্রে প্রথম ৪ দিন রফতানিযোগ্য, FCL এবং LCL কন্টেনার ৬ দিন ফ্রি টাইম রাখা হয়েছে। কিন্তু সপ্তম দিন থেকে $৬.৯০ দিয়ে শুরু হবে ট্যারিফ আদায়, যার ২১ দিন পার হলেই যুক্ত হবে $৬২ করে। আবেদন করব যে আমাদের অবস্থান থেকে যে সংশ্লিষ্ট দপ্তরের কাছে যদি সুযোগ থাকে তার ট্যারিফের ব্যাপারে আরেকটু বিবেচনা করা উচিত। প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উন্নত দেশগুলোর প্রতিটি বন্দরে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার হলো চট্টগ্রাম বন্দরে তার ঘাটতি রয়েছে বলে অভিযোগ দীর্ঘদিনের। এই বন্দরে ক্যান্টিকেন রয়েছে মাত্র 18টি, তাও আবার NCT-তে 14 এবং CCD-তে 4টি। এর বাইরে GCB-র 12টি বাড়তে পণ্য ওঠানামা হয় জাহাজের ক্রেন দিয়েই। এই অবস্থায় সংকট এড়াতে 12 থেকে 15% ট্যারিফ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বন্দর ব্যবহারকারীরা, কিন্তু বেড়েছে প্রস্তাবের চেয়ে কয়েক গুণ বেশি। সার্ভিসটা এনশিওর করতে হবে, ইকুইপমেন্ট ফ্যাসিলিটিগুলো বাড়াতে হবে, তাহলে দেখবেন যে আলটিমেটলি বন্দরের যে সেবা, এই সেবাটা আসলে যৌক্তিক হবে। বিশ্বের 100 ব্যস্ততম বন্দরের তালিকায় 68তম স্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। আর দেশের 93% আমদানি রপ্তানি বাণিজ্য সম্পন্ন হয় এই বন্দর দিয়েই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বর্ণ নিজেই যেন হয়ে উঠেছে সোনার হরিণ। দ্রুত মূল্যবৃদ্ধির দৌড়ে এরই মধ্যে চলে গেছে অনেকেরই নাগালের বাইরে। বছরের ব্যবধানে বিক্রি অর্ধেকে নেমেছে বলে দাবি বিক্রেতাদের। তবে অলংকার হিসেবে বিক্রি কমলেও ব্যক্তি পর্যায়ে বিনিয়োগের মাধ্যম হিসেবে বাড়ছে গুরুত্ব। ব্যাংক সহ আর্থিক খাতের দুর্বলতা যখন ভাবাচ্ছে সঞ্চয়কারীদের, তখন স্বর্ণে বিনিয়োগকে নিরাপদ হিসেবে দেখছে বাজুস। তবে অর্থলগ্নির আগে বিশ্ববাজারের পূর্বাভাস আমলে নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অন্তরা সেনের রিপোর্ট।
প্রাচীনকাল থেকে অলংকার কিংবা সঞ্চিত সম্পদ হিসেবে কদর ধরে রেখেছে স্বর্ণ। বর্তমানে সবচেয়ে ভালো মানের 1 ভরি স্বর্ণের দাম 1,85,947 টাকা। চলতি বছরের শুরুতেও যার দাম ছিল 1,39,443 টাকা, অর্থাৎ 9.5 মাসে 46,500 টাকা দাম বেড়েছে। বিক্রেতাদের দাবি বছর ব্যবধানে বিক্রি নেমেছে অর্ধেকে। আমরা যদি আগে 5 লাখ টাকা দিনে সেল করতে পারতাম, এখন আমরা সেল করতেছি 2 লাখ টাকা। কেনার ক্ষেত্রে তো সবার শ্বাস বের হয়ে যাচ্ছে। তবে অনেকের কাছে আবার এই ধাতুর ঊর্ধ্বমুখী মূল্য খুলে দিয়েছে নিরাপদ বিনিয়োগের মাধ্যম, কারণ পুরনো স্বর্ণ বিক্রিতে মিলছে ভালো মুনাফার সুযোগ। একটা ফ্যাশনেবল একটা জিনিস, আবার অ্যাসেট। যাদের হিউজ পরিমাণ টাকা আছে তারা কিনে গোল্ড স্টক করতেছে। গোল্ডটা এখন আপনার বিনিয়োগও করতে পারে। বিক্রেতারাও বলছেন ভালো মানের পুরাতন স্বর্ণ কেউ বিক্রি করলে 17% দাম কমিয়ে কেনেন তারা। এই হিসাবে গেল জানুয়ারির শুরুতে কেনা 1 ভরি স্বর্ণালংকার বর্তমানে বিক্রি করলে লাভ পাবেন প্রায় 15,000 টাকা। আর বিনিময় করে নতুন অলংকার কিনলে 10% অবচয়ের পর প্রায় 28,000 টাকা বাড়বে ব্যবহারকারীর স্বর্ণের দাম। 2 বছর ব্যবধানে 1 ভরি স্বর্ণালংকারে লাভ করার সুযোগ দাঁড়াচ্ছে 56,125 থেকে 69,141 টাকা। অলস টাকা স্বর্ণে বিনিয়োগকে লাভজনক হিসেবে দেখছে স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি। যারা জুয়েলারি বিজনেসের সাথে ইনভলভ তারা বিনিয়োগ করে শোরুমের জন্য বা অন্যান্য কিছুর জন্য তারা কিনলেন, আবার কাস্টমারের কাছে বিক্রি করে দিলেন। এত টাকা ইনভেস্ট করা এখন অনেকের জন্যই বিরাট ব্যাপার। শিল্প খাতের স্থবিরতা আর ব্যাংক সহ আর্থিক খাতের দুর্বলতা যখন উদ্বেগ বাড়াচ্ছে সঞ্চয়কারীদের মনে, তখন মূল্যস্ফীতি আমলে নিয়ে স্বর্ণে বিনিয়োগকে নিরাপদ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরাও। বাংলাদেশ এরকম ইন্টারন্যাশনালি তারা কিন্তু এই শর্ট টার্ম পারচেজের ক্ষেত্রে যেতে পারে, তখন কিন্তু বাংলাদেশের বেশ অনেকটা প্রফিট হবে। বিশেষ করে তখন দেখা যাবে যে আমাদের রিজার্ভের পরিমাণটা বাড়ছে, এবং এটা আরেকটু আগে করা উচিত ছিল। যখন একটু আনস্টেবল হয়ে গেছিল গোল্ড মার্কেট, তখনই বাংলাদেশ আসলে এই জায়গাতে বিনিয়োগ করতে পারতো। বিশেষ করে রিজার্ভের একটা অংশ হয়তো বিনিয়োগে রাখা যেতে পারত। বাংলাদেশ যে বছর স্বাধীন হয় সে বছর ভালো মানের স্বর্ণের ভরি ছিল 170 টাকা, যা বর্তমানে গিয়ে ঠেকেছে প্রায় 2 লাখে। এই দাম কোথায় গিয়ে ঠেকবে তা এখনো পর্যন্ত বলা না গেলেও পূর্বাভাস বলছে বিশ্ববাজারে আরও বাড়তে পারে স্বর্ণের দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 18 সেপ্টেম্বর ঢাকায় শুরু হতে যাচ্ছে 3 দিনের এশিয়ান ট্যুরিজম ফেয়ার। এশিয়ার দেশগুলোর এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট সহ ট্যুরিজম সংশ্লিষ্ট 180টি বুথে অংশ নেবে বিভিন্ন প্রতিষ্ঠান। মেলায় বিশেষ অফার দেবে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন ট্রাভেল এজেন্সি। সোমবার মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব জানান আয়োজকরা। বিশ্ব ভ্রমণের সুযোগ নিয়ে ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হচ্ছে 12তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। আগামী বৃহস্পতিবার শুরু হবে এ মিলন মেলা। বিশেষ করে এশিয়ার দেশগুলোর মধ্যে পর্যটন সম্পর্ক বৃদ্ধি, নলেজ শেয়ার, তুলনামূলক কম খরচে ভ্রমণ পিপাসুদের আকর্ষণীয় স্পটগুলো পর্যবেক্ষণ করানোই এ আয়োজনের মূল লক্ষ্য। সোমবার রাজধানী এক হোটেলে উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করে পর্যটন বিচিত্রা। এবারের মেলায় থাকবে দেশ বিদেশ ভ্রমণের নানা প্যাকেজ, B2B সেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পর্যটন শুধু অর্থনৈতিক চালিকা শক্তি নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের জাতীয় পরিচয়ের বাহক। এই মেলার মাধ্যমে আমরা কেবল ভ্রমণের নতুন সংযোগ এবং সুযোগ সৃষ্টি করি না, বরং আগামী প্রজন্মের জন্য একটি টেকসই পর্যটন শিল্প গড়ে তুলতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার বদ্ধপরিকর। 3 দিনের মেলায় আন্তর্জাতিক 8টি রুটে বিশেষ অফার দেবে বাংলাদেশ বিমান। সংবাদ সম্মেলনে অংশ নেন মালদ্বীপ ও নেপাল সরকার প্রতিনিধি। প্রধান অতিথির বক্তব্যে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান বলেন, বিশ্ব পর্যটনে গুরুত্ব দিয়ে জিডিপিতে পর্যটন খাতের অবদান বৃদ্ধি করতে চায় সরকার। জিডিপিতে কিন্তু ট্যুরিজমের কন্ট্রিবিউশন খুবই কম, খুবই নগণ্য, 3-4% এরকম আপ ডাউন করছে। তো আসলে আমাদের আরও এটাকে বাড়ানোর সুযোগ রয়েছে। এশিয়ান ট্যুরিজম ফেয়ার সফল হবে এবং ইট উইল বি দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু প্রমোট বাংলাদেশ। 3 দিনের মেলায় প্রবেশ মূল্য 30 টাকা, তবে অনলাইন রেজিস্ট্রেশনে লাগবে না প্রবেশ মূল্য। এছাড়া প্রবেশ কুপনের মাধ্যমে র্যাফেল ড্রতে দর্শনার্থীরা পাবেন এয়ার টিকিট সহ নানা ভ্রমণ ভাউচার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স ও রপ্তানিতে ভর করে বৈদেশিক বাণিজ্য লেনদেনের ভারসাম্য আগের তুলনায় আরও বেশি সুসংহত হয়েছে বলে বিনিময় ভারসাম্য
প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, জুলাইয়ে আমদানি প্রবৃদ্ধি হয়েছে 20%, যা গত বছরের একই সময়ে ছিল 2.5%। অন্যদিকে রেমিটেন্সের ইতিবাচক ধারা ও রপ্তানি আয়ের ধারাবাহিকতায় আর্থিক ও মূলধনের ঘর আরও বেশি শক্তিশালী হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। এছাড়া চাহিদা কম থাকায় বাজার থেকে এখন পর্যন্ত $1.74 বিলিয়ন নিলামে কেনায় রিজার্ভের ঘরও ইতিবাচক ছিল একই সময়ে। গত 8 সেপ্টেম্বর আকুর পেমেন্টের পরিশোধের পর রিজার্ভের ঘরে রয়েছে $30 বিলিয়ন, যা মূলধন ও আর্থিক হিসাবকে আরও বেশি শক্তিশালী করেছে। শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। বিশ্ববিদ্যালয়টির হল সংসদে 42 প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, আর একটি হলের 3টি পদে পাওয়া যায়নি কোনো প্রার্থী। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলে মনোনয়নপত্র সংগ্রহ জমাদান। ডাকসু ও জাকসুর পর এবার জমে উঠেছে রাকসু ও চাকসু নির্বাচন। ডাইনিং, ক্যান্টিন থেকে লাইব্রেরি সর্বত্রই বইছে নির্বাচনী আমেজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে 42 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বী। একটি হলের 3টি পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। রোববার রাতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর সোমবার শুরু হয় রাকসুর প্রচারণা। হলটাতে আমরা জানি না কেন হয়েছে, হয়তো সেখানে কোনো প্রচারণার ঘাটতিও ছিল, এমনটাও হইতে পারে আর কি। প্রচার শুরুর পর প্রার্থীদের আচরণবিধি সহ নানা দিক নির্দেশনা দিয়েছেন উপাচার্য। আমরা জিততে জানবো কি করে বিনয়ের সাথে জেতা যায়, আমরা হাঁটতে শিখব কি করে গ্রেসফুলি হারা যায়। এই গ্রেস শব্দটার কোনো অস্তিত্বই আমাদের জাতীয় জীবনে নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমরা যেন এই গ্রেস এবং বিনয়ের পরিচয় রাখতে পারি। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো চলে মনোনয়নপত্র সংগ্রহ। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন মঙ্গলবার, জমা দেওয়া যাবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের প্রাথমিক তালিকা 21 সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 25 সেপ্টেম্বর। একসাথে কাজ করে আমরা পরবর্তী ধাপগুলো যাতে একটা হলকে চালানোর জন্য যতটুকু দরকার, ছাত্রীদেরকে পরিবেশ বান্ধব করে রাখা যতটুকু দরকার, আমরা ওইভাবে কাজ করে যাব। চাকসু নির্বাচনের প্রথম প্যানেল ঘোষণা করে মনোনয়নপত্র নিয়েছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোট প্যানেল দ্রোহ পর্ষদ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সাভারে জুলাই শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে নিজেদের কার্যক্রম শুরু করেছে জাকসুর নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম সহ ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর ও ডেইরি ফার্ম এলাকায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আলিফ আহমদ সিয়াম ও শ্রাবণ গাজীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। পরে শহীদ শ্রাবণ গাজীর কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান জাকসুর নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম। দেশের গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া, বন্যা, নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত হয়ে জীবিকার তাগিদে বিশাল জনগোষ্ঠী প্রতিবছর আবাসন করছে নগরে। তবে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এসব মানুষ টিকে থাকলেও দরিদ্রতার বলয় ভাঙতে ব্যর্থ হচ্ছেন তারা। নগরকেন্দ্রিক এসব দরিদ্র মানুষের অধিকাংশই থাকছেন সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের বাইরে। গবেষকদের মতে বিশাল এই জনগোষ্ঠীর পুনর্বাসনে সরকারকে অবশ্যই সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রেললাইনের দুপাশে ছাড়াও রংপুর নগরীতে এমন অসংখ্য আবাসন গড়ে উঠেছে যাদের অধিকাংশই নদী ভাঙনের শিকার হয়ে বসতবাড়ি হারিয়েছেন কিংবা কর্মসংস্থানের জন্য গ্রাম থেকে নগরে এসেছেন। বসবাসকারী বেশিরভাগের পেশা সাধারণ শ্রমিক, রিকশাচালক অথবা বাসা বাড়ির গৃহপরিচারিকা। এমন ভাসমান জনগোষ্ঠীর সুনির্দিষ্ট তালিকা না থাকায় থেকে যাচ্ছে সামাজিক সুরক্ষার বাইরে। আমাদের আসলে এ পর্যন্ত এরকম কোনো তথ্য সংগ্রহ করা নাই বা সার্ভে করা নাই, তবে এটা থাকা উচিত বলে মনে হয়। থাকলে আমাদের তাদেরকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে আসাটা আমাদের জন্য সহজ হতো বিষয়টা। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের গবেষণা বলছে সামাজিক সুরক্ষার 80% ব্যয় হচ্ছে গ্রামে। 2024-25 অর্থ বছরে মোট সামাজিক সুরক্ষা ব্যয়ের মাত্র 4% নগরের দরিদ্রদের জন্য বরাদ্দ ছিল। ভালো পরিবেশ চাই, ভালো থাকতে চাই, বাচ্চা কাচ্চা মানুষ করতে চাই,
কিন্তু কোনো সুবিধা পাচ্ছি না আমরা। 2-3 ঘন্টা বৃষ্টি হলেই চুরিপট্টি মনে করে ড্রেনের অবস্থা অনেক খারাপ। সবশেষ পরিবার আয় ব্যয় জরিপের তথ্য বলছে 2010 সালে নগরে দরিদ্র মানুষের সংখ্যা ছিল 74 লাখ, যা 2022 সালে বেড়ে দাঁড়িয়েছে 79 লাখে। একই সময়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়েছে 1,33 লাখ থেকে 1,53 লাখে। গবেষকদের মতে বিশাল এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। আগে একটু থাকার ব্যবস্থা যদি নিশ্চিত করা যায়, তারপর ধীরে ধীরে তাদের কারিগরি শিক্ষাতে ইনভলভ করা যায়, তাদেরকে সামান্য প্রশিক্ষণের ব্যবস্থা করে ক্ষুদ্র ঋণ দেয়া যায়, তাহলে কিন্তু তারা আমার কাছে মনে হয় যে ব্যবসাতেও তারা ভালো করতে পারে। গবেষণা বলছে দেশের মোট সুবিধাভোগীর মাত্র 20% নগরে থাকেন। গ্রামে যেখানে 44% পরিবার অন্তত একটি সামাজিক সুরক্ষা সুবিধা পাচ্ছে, শহরে সেই হার মাত্র 24%। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রংপুরের গমাচড়া উপজেলায় কৃষকদের প্রণোদনার ধান বীজ বিক্রির অভিযোগ উঠেছে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আপত্তি তোলায় ওই অফিসের নিরাপত্তা প্রহরীকে বদলি করেছে কৃষি কর্মকর্তা। এমন অভিযোগ এনে বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছে ভুক্তভোগী নিরাপত্তা প্রহরী। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি 10 কেজির বস্তা থেকে ধান বীজ ঢালা হচ্ছে বিক্রির জন্য 60 কেজির বস্তায়। উদ্দেশ্য সরকারি চিহ্ন মুছে দিয়ে বেশি দামে অন্য জায়গায় বিক্রি করা। এলে কি করবে? রংপুরের গঙ্গাচড়া উপজেলার কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলামের নির্দেশেই চলছে এমন অনৈতিক কর্মকাণ্ড। বিষয়টি ভিডিও করায় ওই অফিসের নিরাপত্তা প্রহরী মমিনুল ইসলামের উপর ক্ষিপ্ত হয়ে ছুটির দিনেও 24 ঘন্টা ডিউটিতে বাধ্য করা হয়। শাহিনুর ইসলাম ওই রকমই, ও সবসময় জন্য দুর্নীতি করিয়ে আসে। উপজেলা কৃষি অফিসার শাহিনুর স্যার আমার মাধ্যমে সরকারি সার চিঠি করে নিয়ে আসে। বরাদ্দ 60-70-80 হাজার টাকা থাকে, ট্রাকের টাকা আমি 12-14 হাজার টাকা দেই, বাদবাকি টাকা উনি কোষাগারে ঘরত না দিয়ে নিজে আত্মসাৎ করে এবং চালান বেশি করে লিখে বিল ভাউচার করে। তবে কৃষি কর্মকর্তার দাবি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি কোথায় ক্রয় বিক্রয় করবো না করবো এটা আমার ইখতিয়ার। এরকম যদি সে কথা ছড়ায় ভাই, তাহলে কিন্তু তাকে আমরা পরিষ্কার করব। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। তিনি বলতেই পারেন আমি নির্দোষ, কিন্তু বাট অভিযোগ উত্থাপন হলে সেটি খতিয়ে দেখে তারপরে আমরা সে কথা বলব। এ বিষয়ে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কৃষি বিভাগ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বৃষ্টিতে সরবরাহ কমায় বগুড়ার মহাস্থান মোকামে সব রকম সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বৃষ্টিতে বৈরী আবহাওয়ায় কিন্তু বগুড়ার মহাস্থানগড়, যেটি দেশের সবচেয়ে বড় সবজির মোকাম, সেখানে সব ধরনের সবজি কিন্তু আসলে চড়া দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে গতকাল দিবাগত রাত থেকে বৃষ্টি শুরু হয়ে আজকে ভোর 6টা পর্যন্ত কিন্তু টানা বৃষ্টি হয়েছে এবং এতে করে আসলে বগুড়ার যে মহাস্থানগড় যে সবজির মোকাম রয়েছে, সেই সবজির মোকামে কিন্তু খুবই কম পরিমাণে কৃষক তাদের যে উৎপাদিত সবজিগুলো নিয়ে এসেছে এবং বেচা বিক্রি একেবারে নেই বললেই চলে। যেমন কৃষক কম এসেছে, তেমনি কিন্তু বিক্রেতাও একেবারেই নেই এবং খুবই কম পরিমাণে আসলে যে সবজিগুলো এসেছে সেগুলোর বেচা বিক্রি চলছে। আপনাদেরকে যদি আসলে জানিয়ে রাখি যে আজকের মহাস্থানগড় মোকামে পাইকারিতে আসলে মিষ্টি বা যেগুলো আছে সেগুলো 40 থেকে 45 টাকা কেজিতে, বেগুন 55 টাকা এবং বরবটি বা করলা আসলে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ যে ধরনের সবজিগুলো বর্তমান এখন সময় আসলে এই মৌসুমে পাওয়া যাচ্ছে, সেই ধরনের সবজিগুলো বেশিরভাগই 40 থেকে 50 টাকার উপরের দামে বিক্রি হচ্ছে। তবে সবচাইতে কম দাম কিন্তু আলু ও কচুমুখী বিক্রি হচ্ছে মাত্র 15 বা 17 টাকা কেজিতে এবং যারা কৃষক আছেন তারা দাবি করছেন আলু এবং এই যে কচুমুখী তারা উৎপাদন করছেন। এই আলু এবং কচুমুখির যে উৎপাদন ব্যয় সেটি কিন্তু আসলে পাইকারিতে বিক্রি করতে এসে তারা কোনো ধরনের এর উৎপাদন ব্যয়ও তুলতে পারছেন না এবং সবচেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। আজকের বাজারে আসলে কিন্তু 130 থেকে 40 টাকা কেজিতে পাইকারিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে, যেটি হাত বদলের সঙ্গে সঙ্গে খুচরা বাজারে গিয়ে 200 টাকায় ঠেকছে এবং এখানে যারা কৃষকরা আছেন তারা দাবি করছেন তাদের যে উৎপাদিত ব্যয় তার সাথে সামঞ্জস্য করেই কিন্তু আসলে এখানে পাইকারি
পাইকারিতে দাম নির্ধারণ হয়ে থাকে। তবে এখান থেকে কয়েক দফায় হাত বদলের সঙ্গে সঙ্গে কিন্তু খুচরা বাজারে গিয়ে সিন্ডিকেটের কারণে আসলে দাম ক্রেতা পর্যায়ে বৃদ্ধি পায় এবং সাধারণ ক্রেতাদেরকে আসলে নানা ধরনের নাকানি চৌবানি খেতে হয়। এবং যারা এখানে কৃষক আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে খুব অল্প সময়ের মধ্যেই আসলে এই শীতকালীন যে আগাম জাতের সবজিগুলো রয়েছে, শীতকালীন সেই আগাম জাতের সবজিগুলো কিন্তু বাজারে আসতে শুরু করবে এবং শীতকালীন সেই আগাম জাতের সবজিগুলো বাজারে আসার সঙ্গে সঙ্গে কিন্তু বাজারের যেই এই ফসলগুলো বাজারে যেই এই ফসলগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু আসলে ক্রেতাদের নাগালের মধ্যে আসতে শুরু করবে এবং ক্রেতা এবং সেই শীতকালীন সবজিগুলো কিন্তু যেমনটি কৃষকরা বলছেন যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু আগাম জাতের যে শীতকালীন সবজিগুলো সেগুলো বাজারে আসবে এবং এই মুহূর্তে আসলে শীতকাল যেই সবজিগুলো বাজারে রয়েছে তার মধ্যে মিষ্টি লাউ বা পেঁপে বা বরবটি বা কচুমুখী সহ এই ধরনের সবজি কিন্তু আসলে বাজারে সবচাইতে বেশি পাওয়া যাচ্ছে এবং কৃষকরা বলছেন যে কৃষির যে বিপণন অধিদপ্তর রয়েছে তাদের কোনো ধরনের আসলে তদারকির অভাবে আলু বা কচুমুখির মতো ফসল তারা অধিক পরিমাণে উৎপাদন করার কারণে আসলে নানা ধরনের ভোগান্তি বা সমস্যায় তাদেরকে পড়তে হচ্ছে এবং কৃষি বিপণন বিভাগ আগাম তাদেরকে কোনো ধরনের কোনো নির্দেশনা বা কোনো ধরনের কোনো সহযোগিতা না করার কারণে কিন্তু আসলে বারে বারে দেখা যাচ্ছে যে বিভিন্ন ফসল তারা ফড়িয়ে নানা ধরনের লোকসানে পড়ছে। বিশেষ করে অন্যান্য যে কীটনাশক বা যে উপাদানগুলো রয়েছে এগুলোর দাম বৃদ্ধির কারণে কিন্তু আসলে কৃষকরা সবচেয়ে বেশি একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে মহাস্থান সবজির মোকাম রয়েছে এখান থেকে কিন্তু শীতের মৌসুমে 50 থেকে 60টি ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে সবজি যেয়ে থাকে। তবে এই সময় মাত্র 2 থেকে 3টি ট্রাকে আসলে সবজির যে চাহিদা সেটি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। তো বগুড়া থেকে সবজির নিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। কাতারের দোহায় ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে কাপুরুষোচিত ও নির্লজ্জ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী আল থানি। কাতারের ওপর আক্রমণ মানেই আরব ও মুসলিম বিশ্বের ওপর আক্রমণ বলে বার্তা দেন নেতারা। মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে এক হয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। এর মধ্যেই মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন বলছে দোহায় হামলার আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পকে পরিকল্পনার কথা জানিয়েছিলেন, যদিও ইসরায়েল কাতারে আর হামলা চালাবে না বলে জানান ট্রাম্প। সৌদি আরব, বাংলাদেশ, ইরান, পাকিস্তান সহ 50টিরও বেশি মুসলিম দেশের প্রতিনিধি অংশ নেন দোহায় আয়োজিত জরুরি সম্মেলনে। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসির মহাসচিব আশ্বাস দেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কাতারের পাশে রয়েছে সব সদস্য রাষ্ট্র। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইসরায়েল। আরব ও মুসলিম দেশগুলোকে এ বিষয়ে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি। আমাদের ইসরায়েলের আগ্রাসনের পেছনের মূল কারণ মোকাবিলা করতে হবে। 1967 সালের সীমানার ভেতরে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের সমর্থন অবিচল রয়েছে। কেবল নিন্দা করে থেমে গেলে চলবে না। শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কথাকে কাজে পরিণত করতে হবে। সব ধরনের আগ্রাসন ও দখলের প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে আমরা কাতারেরই পাশে আছি। সম্মেলনের সমাপনী ঘোষণায় গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি স্পষ্ট জানায়, সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা অবিভাজ্য। এক দেশ আক্রান্ত হলে সেটি পুরো উপসাগরীয় অঞ্চলের উপর আঘাত হিসেবে বিবেচিত হবে। যৌথ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করার পদক্ষেপ নেওয়া হবে বলেও ঘোষণা আসে। আরব লীগ, জিসিসি ও ওআইসির শীর্ষ কর্মকর্তারা যৌথ সংবাদ সম্মেলনে কাতারের প্রতি একাত্মতা ঘোষণা করেন। বলেন, এই হামলা শুধু কাতারের সার্বভৌমত্বই লঙ্ঘন করেনি, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর সরাসরি হুমকি তৈরি করেছে। সম্মেলনে গৃহীত প্রস্তাবে ইসরায়েলের আগ্রাসনকে কঠোরতম ভাষায় নিন্দা জানানো হয়। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেন, প্রয়োজনে আরও হামলা চালানো হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন জানালেও কাতারের উপর হামলা নিয়ে ওয়াশিংটনের ভেতর অস্বস্তি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর মধ্যেই মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদন বলছে, হামলার আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এ পরিকল্পনার কথা জানিয়েছিলেন। নাদিম মারজান, সময় সংবাদ।
এবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে টেক্কা দিতে মুসলিম ও আরব দেশগুলোর এক হয়ে বিশেষ জোট গঠনের প্রস্তাব দিয়েছে ইরাক। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি জানান, এ জোটের লক্ষ্য হবে মুসলিম দেশগুলোর রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারিত্ব দৃঢ় করা। এদিকে মিশর, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের একটি আলাদা জোট গঠনেরও গুঞ্জন শোনা যাচ্ছে। কাতারে হামাস নেতৃত্বের ওপর ইসরায়েলের হামলার পর নড়েচড়ে বসেছে মুসলিম বিশ্বের দেশগুলো। ইসরায়েলের চলমান আগ্রাসনের মুখে সামরিক ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। অনেকটা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে হবে এ জোটের কার্যক্রম। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইরাকের প্রধানমন্ত্রী বলেন, মুসলিম দেশগুলোর উচিত যৌথ নিরাপত্তা বাহিনী গঠনে উদ্যোগ নেয়া। শুধু সামরিক নয়, রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ারও ডাক দেন তিনি। এরই মধ্যে দোহায় জরুরি সম্মেলনে আল সুদানি জানান, আরব ও ইসলামী বিশ্বের নিরাপত্তা অবিচ্ছেদ্যভাবে জড়িত। তাই একটি যৌথ আরব ইসলামিক কমিটি গঠন করে নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে অভিন্ন অবস্থান তুলে ধরার আহ্বান জানান তিনি। এক দেশের ওপর হামলা মানেই সমগ্র বিশ্বের ওপর হামলা হিসেবে গণ্য হবে বলেও মন্তব্য করেন তিনি। তুরস্কের গণমাধ্যম তুর্কি টুডের এক প্রতিবেদন অনুযায়ী মিশর, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এই 4 দেশ এক হয়ে একটি নতুন জোট গঠনের প্রস্তুতি চলছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান মিশরের এক সাংবাদিক আহমেদ মুসা। এতে দেশগুলোর মানব সম্পদ, অর্থনীতি, সামরিক ও পারমাণবিক শক্তি মিলিয়ে বিশাল এক মিত্র শক্তির উত্থান হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। মুসার মতে আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে যৌথ রাজনৈতিক সামরিক ঐক্য ছাড়া আর কোনো উপায় নেই। তাই শুধু নিন্দা বা প্রতিবাদ নয়, দোহার সম্মেলনে কার্যকর সিদ্ধান্ত নেওয়া জরুরি বলেও জানান তিনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে উঠছে গুরুতর অভিযোগ। রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, বেছে বেছে মুসলিম ও বিজেপি বিরোধী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। অথচ নির্বাচন কমিশনের দাবি, এটি কেবল মৃত, ভুয়া ও ডুপ্লিকেট নাম মুছে ফেলার প্রক্রিয়া। প্রশ্ন উঠছে, তাহলে কি সারা দেশে বিহারের মতো একই নিয়ম চালু হতে চলেছে? ভারত থেকে বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্ট। বিহারের জেহানাবাদে খসড়া ভোটার তালিকা থেকে একযোগে বাদ পড়েছে বহু মুসলিম ভোটারের নাম। এমন অভিযোগ তুলেছে ভারতের বামপন্থী দল সিপিআই এমএল। কেবল রাজনৈতিক দল নয়, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস জানায়, জটিল কাগজপত্রের শর্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র, সংখ্যালঘু ও বিজেপি বিরোধী মনোভাবাপন্ন মানুষ। এমনকি নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত লিখেছে, বিহারে মুসলিম ভোটারদের লক্ষ্য করেই নাম কেটে দেওয়া হচ্ছে। তবে নির্বাচন কমিশনের বক্তব্য একেবারেই ভিন্ন। তারা বলছে, স্পেশাল ইনভেস্টিগেশন রিভিশন বা এসআই এর লক্ষ্য শুধু মৃত ও ডুপ্লিকেট ভোটারকে বাদ দেয়া। সে কারণেই বিহারের তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৬৫ লাখ নাম। তবে এত বিপুল পরিমাণ নাম মুছে যাওয়া নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিষয়টি এখন পৌঁছে গেছে সুপ্রিম কোর্টে। এরই মধ্যে আদালত জানিয়েছে, যদি অনিয়ম ধরা পড়ে তবে শুধু বিহার নয়, সারা দেশের প্রক্রিয়াকেই বাতিল বলে গণ্য করা হবে। বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে, খোপিয়া ও বহমপুর গ্রামে মুসলিম ও দলিত পরিবারকে নিখোঁজ দেখিয়ে বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। শুধুমাত্র জেহানাবাদেই নাম কাটা পড়েছে প্রায় ২০০ মুসলিম ভোটারের। এতে প্রান্তিক, সংখ্যালঘু ও নিম্নবিত্ত মানুষ পড়েছেন সবচেয়ে বেশি ক্ষতির মুখে। শুধুমাত্র ধর্মের কারণে তাদেরকে অন্য ভিন্ন দেশের বলে নাগরিকত্ব কেড়ে নিয়ে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এটা শুধুমাত্র বিহার না, গোটা দেশ জুড়েই একটা ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। অন্যদিকে নির্বাচন কমিশনের দাবি, এসব অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। তাদের আশ্বাস, বাদ দেওয়া প্রতিটি নাম ও কারণ প্রকাশ করা হবে অনলাইনে, আর চাইলে যে কেউ অভিযোগ দাখিল করতে পারবেন। তবে শেষ প্রশ্ন থেকেই যাচ্ছে, এই বিশেষ সংশোধন সত্যিই কি তালিকাকে স্বচ্ছ করবে, নাকি নির্দিষ্ট ভোটার গোষ্ঠীকে বাদ দেওয়ার হাতিয়ার হবে? তার উত্তর মিলবে ৭ অক্টোবর সুপ্রিম কোর্টের রায়ে। সেদিনই ঠিক হবে সারা দেশে ভোটার তালিকা সংশোধন কোন নীতি কার্যকর হবে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে তুমুল বাক বিতণ্ডা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, আগামী বছর রাজ্যের জনগণ এই দুটো রাজনৈতিক দলের মধ্যে কোন রাজনৈতিক দলকে শাসক হিসেবে বেছে নেন। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। মার্কিন শুল্ক আরোপের জেরে ভারত রাশিয়ার সম্পর্ক নষ্টের চেষ্টা করা হলে তা ব্যর্থ হবে বলে
বলে সতর্ক করেছে মস্কো। দুদেশের সম্পর্কের ধারাবাহিকতা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে মার্কিন পণ্যে ভারত শুল্ক না কমালে দেশটির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের চাপে ভারত, রাশিয়া, চীনের সঙ্গে উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্রের। মস্কো থেকে তেল কেনার অভিযোগে নয়াদিল্লির ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এতেও মস্কোর কাছ থেকে আমদানি বন্ধ রাখেনি নয়াদিল্লি। সম্পর্কেও পড়েনি ফাটল, বরং দুদেশের সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলে তা ব্যর্থ হবে বলে সতর্ক করেছে রাশিয়া। মস্কো নয়াদিল্লির দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল সম্পর্কের প্রশংসা করে তা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যেই মার্কিন পণ্যের শুল্ক না কমালে ভারতের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করা কঠিন হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ভারত তাদের বাজার বন্ধ রেখেছে, অথচ নয়াদিল্লি ওয়াশিংটনের কাছে সব বিক্রি করছে। এদিকে মার্কিন বাজার ভারতের জন্য পুরোপুরি উন্মুক্ত। এ সময় ভারত নিজেদের 140 কোটি জনসংখ্যার কথা বলে বড়াই করলেও দেশটির সামান্য পরিমাণ মার্কিন ভুট্টাও কিনতে চায় না বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। রাইসা জান্নাত, সময় সংবাদ। জাপানে প্রায় 40% বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করে থাকেন। সম্প্রতি ভাড়া ও জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় অনেকেই খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে খণ্ডকালীন চাকরির ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে জাপান সরকার। আগামী অক্টোবর 2025 থেকে মার্চ 2026 পর্যন্ত ধাপে ধাপে বৃদ্ধি পাবে ঘণ্টা প্রতি বেতন। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপানে খণ্ডকালীন কাজ করা লাখো শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে সে দেশের সরকার। আগামী অক্টোবর থেকে 2026 সালের মার্চ মাস পর্যন্ত ধাপে ধাপে বাড়ানো হবে ন্যূনতম মজুরি। ঘন্টায় গড়ে 63 ইয়েন পর্যন্ত বাড়ানো হবে বেতন। এইবারই প্রথম জাপানে ন্যূনতম ঘন্টা প্রতি মজুরি দাঁড়াচ্ছে 1000 ইয়েনের বেশি। সবচেয়ে বেশি মজুরি থাকবে টোকিওতে, ঘন্টায় 1226 ইয়েন। আর ওকিনাওয়া, মিয়াজাকি ও কোচি প্রিফেকচারে থাকবে সর্বনিম্ন মজুরি ঘন্টায় 1015 থেকে 1023 ইয়েন। সরকারের এই সিদ্ধান্তে সরাসরি উপকৃত হবেন সেই সব শ্রমিকরা যারা এতদিন ন্যূনতম বেতনে কাজ করে আসছিলেন। বিশেষ করে শিক্ষার্থী ও বিদেশি কর্মীদের জন্য এটি হবে বড় স্বস্তির খবর। আমরা যারা পার্ট টাইম জব করি, আমাদের বেতন বাড়লে অনেক সুবিধা হবে। পড়ালেখা প্লাস কাজ করা খুবই কষ্টকর। যদি ঘণ্টাপ্রতি স্যালারি বৃদ্ধি পায় তাহলে আমাদের জীবনযাত্রা আরো সহজতর হয়ে যাবে। সর্বনিম্ন বেতন বৃদ্ধি শুধু কর্মীদের আয় বাড়াবে না, বরং জাপানের শ্রমবাজারকেও করবে আকর্ষণীয়। তবে ব্যবসায়ীদের জন্য বাড়তি চাপও তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। ইতালির রাজধানী রোমে বাড়ছে পর্যটকের আগমন। লাখো মানুষের পদচারণায় চাঙ্গা হচ্ছে অর্থনীতি। এতে লাভবান হচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। ইতালির রাজধানী রোমে গ্রীষ্মকাল প্রায় যায়। সাধারণত গ্রীষ্মকালের বিদায় ঘিরে জমজমাট হয়ে ওঠে এই পর্যটন নগরী। তবে এবার যেন বিদায় দেওয়ার অনেক আগেই জমে উঠেছে শহরে বিভিন্ন পর্যটন কেন্দ্র। এতে লাভবান হচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। স্থানীয়রা বলছেন, এ সময় বিপুল সংখ্যক পর্যটকের আগমনে সমৃদ্ধ হচ্ছে ইতালির অর্থনীতি। 21 সেপ্টেম্বর শেষ হচ্ছে ইতালির গ্রীষ্মকাল। এই সময়েও বিপুল সংখ্যক পর্যটক দেখা যাচ্ছে। এতে করে ইতালির অর্থনীতি আরো বেশি সমৃদ্ধ হচ্ছে। রোমের মেয়র অনেক সংস্কার করেছে নগরীতে। গত বছরের তুলনায় এবছর সামারের শেষ পর্যায়ে এসে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে আমরা বাঙালি যারা আছি, যারা এদেশে ট্যুরিস্ট ব্যবসা বাণিজ্য করি ট্যুরিস্টদের নিয়ে, তারা খুব ভালো বিজনেস করতে পারছে। রোমের দর্শনীয় স্থান মুসুলিনের সাবেক পার্লামেন্ট ভবন, ভেনেসিয়া প্যালেস, ক্রেভি ফাউন্টেন সহ সর্বত্রই দেখা মিলছে বিপুল সংখ্যক পর্যটকের। 2024 সালে পর্যটকরা খরচ করেছেন 5.5 কোটি ইউরো। চলতি বছর অর্থাৎ 2025 সালে এই সংখ্যা 6,000 কোটি ইউরো ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সময় সংবাদ, ইতালি। বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার প্রথম ধাপ সম্পন্ন করলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঢাকা বিভাগ থেকে কাউন্সিলরশিপ গ্রহণ করেছেন তিনি। এই বিভাগের ক্রিকেট উন্নয়নে সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি তার। এছাড়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনে আসলেও এবারের বিসিবি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে বিশ্বাস বুলবুলের।
দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিসিবি নির্বাচনের উত্তাপ। ক্রিকেট সংগঠক কিংবা ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে চলছে কথার লড়াই। এদিন বিসিবি নির্বাচনে অংশ নেয়ার প্রথম ধাপ সম্পন্ন করলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। মোহাম্মদ আশরাফুলের পরিবর্তে ঢাকা বিভাগের অ্যাডহক কমিটির সদস্যপদ পেয়েছেন বুলবুল। কমিটির সদস্যদের নিয়ে এদিন করেছেন প্রথম বৈঠক, নিয়েছেন বিসিবি নির্বাচনের কাউন্সিলরশিপও। তিনি ছাড়াও এই কমিটিতে আছেন খন্দকার জামিল, নিয়ামুর রশিদ, রাহুলও। সম্মানিত যারা মেম্বার ছিলেন তারা সকলে আমাকে এই দায়িত্বটা দিয়েছে। অফকোর্স কাউন্সিলের একটা জায়গা, দায়িত্ব আরেকটা জায়গা, তারপরে ক্রিকেট বোর্ড। সো চেষ্টা করব দায়িত্বটা পালন করতে। 3 সপ্তাহেরও কম সময় বাকি বিসিবি নির্বাচনের। 4 অক্টোবর হবে পরিচালনা পর্ষদের ইলেকশন। এ নিয়ে নানা কানাঘুষা দেশের ক্রিকেটে। নির্বাচন না করতে বুলবুল পেয়েছেন হুমকিও। এর বাইরেও শোনা যাচ্ছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা। এসব কিছুটা চিন্তায় ফেললেও সভাপতির বিশ্বাস, যোগ্যরাই আসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে। বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো অনাকাঙ্ক্ষিত, সেই ব্যাপারটা আমরা সরকারের প্রশাসনের সাথে কথা বলে আমরা চেষ্টা করছি ওটা কিভাবে ম্যানেজ করা যায়। ক্রিকেট পাড়ায় ওপেন সিক্রেট, বিসিবি নির্বাচন ভাগ হয়ে গেছে 2 ভাগে। বিএনপি ও বর্তমান সরকারের হস্তক্ষেপ, এমন কথাও শোনা যাচ্ছে। তবে এই প্রসঙ্গ উড়িয়ে দিলেন সভাপতি বুলবুল। আমি কোনো গ্রুপ দেখতে পাচ্ছি না। যারা ইলেকশনে আসবে সবাই একসাথে ইলেকশন করবে, উৎসব হবে একটা। আমি ব্যাপারটার মধ্যে দেখছি। এদিকে ঢাকা বিভাগ থেকে পাওয়া কাউন্সিলরশিপের সর্বোচ্চ সম্মান করতে চান বুলবুল। শুধু বিসিবিতে যাওয়াই নন, ঢাকার অন্য খেলাতেও নজর দিতে চান বুলবুল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপে আজ বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। সুপার 4-এর স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচে জিতলেও সমীকরণের নানা মারপ্যাচ থাকবে লিটনদের সামনে। তবু শিষ্যদের উপর আস্থা হারাতে চান না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। এদিকে টি-20 ফরম্যাটে শক্তিমত্তা আর সাম্প্রতিক পারফরমেন্সে আত্মবিশ্বাসের তুঙ্গে আফগানদের হেড কোচ জনাথন ট্রট। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ। শিরোপা জেতার লক্ষ্য নিয়ে আসা, এরপর সমীকরণের মারপ্যাচ, শূন্য হাতে ফেরা। টাইগারদের এমন গল্প বহু পুরনো। এবার ঘটতে পারে সে গল্পেরই পুনরাবৃত্তি। বাড়ির টিকিট নাকি দুবাই, সেটা ঠিক করার পরীক্ষা বাংলাদেশের সামনে। হতে পারে এটাই এবারের এশিয়া কাপের শেষ ট্রেনিং সেশন। আফগানিস্তানের বিপক্ষে সেরা ক্রিকেট খেললেও অপেক্ষা করতে হবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। মুশতাক আহমেদ তাই বললেন, আপাতত বিশ্বাস রাখতে। হ্যাঁ, আমরা এখনো বিশ্বাস করি আমরা সুপার 4-এ যেতে পারি। দলের মধ্যে বিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ। খেলোয়াড়, ম্যানেজমেন্ট সবার মধ্যে এই বিশ্বাস রয়েছে। তবে আমার মনে হয় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা ব্যাটিং বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ। অথচ আফগানিস্তান এখন ক্রিকেটের জায়ান্ট কিলার। সংক্ষিপ্ত ফরম্যাটের ইভেন্টে ফেভারিটও বলা যায়। দলটার কোচ কিছুটা সমীহ করে জানালেন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, তবে ম্যাচটা জিতবে তারাই। গত কয়েক বছর ধরে দুই দলের মধ্যে অনেকগুলো ম্যাচ হয়েছে। ম্যাচগুলো সবসময় ভালোই হয়েছে। আমরা আবারও একটি ভালো ম্যাচের দিকে তাকিয়ে আছি। চাইবো যেন আমরা এই ম্যাচটা জিততে পারি। দুই দলের এমন পার্থক্যের কারণ কি? কোচিং স্টাফ দায় দিলেন অভিজ্ঞতার অভাবকে, তবে বিশ্বাস রাখেন এই দলটাই এখনো সামর্থ্য রাখে ভালো কিছু করার। ধারাবাহিকভাবেই আফগানিস্তান আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে ভালো করছে, কিন্তু বাংলাদেশ পারছে না। আমার কাছে এর সবচেয়ে বড় কারণ বলে মনে হয় তারা বাংলাদেশের চেয়ে অনেক বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে। এটা গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রচুর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নেবেন তখন অভিজ্ঞতা অর্জন করবেন, যা মোটেও টাকা দিয়ে কেনা যায় না। আফগানিস্তানের সঙ্গে শেষ 5 দেখায় 3টাতেই হেরেছে বাংলাদেশ। তার চেয়ে বড় ব্যাপার, এখনো ঘরের বাইরে রশিদ খানদের এই ফরম্যাটে হারাতে ব্যর্থ লাল সবুজ। বাংলাদেশ দলের সামনে এখন রেকর্ড ভাঙার বিকল্প নেই, এবং রেকর্ড ভাঙার পরেও হয়তো শান্তিতে থাকতে পারবে না। আফগানিস্তানকে হারালেও তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে। অর্থাৎ এই ম্যাচের ওপরে চাপ তো আছেই, সেই সাথে চাপ বাড়াবে বাংলাদেশ দলের সবশেষ ম্যাচের পারফরমেন্স। সব মিলিয়ে বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপে সুপার 4-এ ওঠাটা এখন অনেকটাই কঠিন। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে আসছে বড় পরিবর্তন। এশিয়া কাপে অভিষেক হচ্ছে সাইফ হাসানের। বাজে ফর্মের কারণে বাদ পড়ছেন তাওহিদ হৃদয়।
এক ম্যাচ পর আবারও ফিরছেন তাসকিন আহমেদ, তাকে জায়গা করে দেবেন পেসার শরীফুল ইসলাম। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে বাদ পড়তে পারেন রিশাদ হোসেনও। আবুধাবি থেকে বাংলাদেশের একাদশ নিয়ে আরও জানাচ্ছেন সাব্বির মিথুন। আফগানিস্তানের বিপক্ষে যে ডু অর ডাই ম্যাচ, সেই ম্যাচে বাংলাদেশ দলে অন্তত দুটি সর্বোচ্চ 3টি পরিবর্তনও দেখা যেতে পারে একাদশে। যে পরিবর্তনের মধ্যে সাইফ হাসান এবং তাসকিন আহমেদ নিঃসন্দেহে একাদশে খেলতে যাচ্ছেন। তবে তৃতীয় যে পরিবর্তনটা নিশ্চিত নয় সেটা হচ্ছে রিশাদ হোসেন। রিশাদ হোসেনের সাম্প্রতিক ফর্ম নিয়ে টিম ম্যানেজমেন্ট কিছুটা দুশ্চিন্তায় থাকলেও এই প্লেয়ারকে আফগানিস্তানের বিপক্ষে ড্রপ করবে কিনা সেটা একটা বড় প্রশ্ন হতে পারে। নাসুম আহমেদের মতন ফিঙ্গার স্পিনারকে ট্রাই করা যেতে পারে, তবে আফগানিস্তান দল ফিঙ্গার স্পিনারদের বিপক্ষে যেভাবে সাবলীল, সেক্ষেত্রে নাসুম আহমেদ কতটুকু পার্থক্য ক্রিয়েট করতে পারবে সেটাও একটা বড় প্রশ্ন। তবে রিশাদ সাম্প্রতিক সময়ে যেভাবে বোলিং করছে তাতে একাদশে তাকে দলের সাথে রাখাটা খুব একটা ফায়দা দিচ্ছে না বাংলাদেশ দলকে। সেক্ষেত্রে এই বোলারকে হয়তো ড্রপই করতে যাচ্ছে বাংলাদেশ, তবে এই ধরনের ম্যাচে বাংলাদেশের সিদ্ধান্ত নেবে কিনা সেটা টের পাওয়া যাবে। এদিকে সাইফ হাসানের কথা যদি বলি, সাইফ হাসান একাদশে একটা জায়গা ডিজার্ভ করেন। নেদারল্যান্ড সিরিজে যখন সে সুযোগটা পেয়েছেন বেশ ভালো আউটকাম দিয়েছেন, তবে এখানে তাওহিদ হৃদয়ের নামের ভারে তিনি যেমনটা চাপা পড়ে গিয়েছিলেন, আড়ালে ছিলেন, সেখান থেকে হয়তো উত্তরণ পেতে যাচ্ছেন। এই ম্যাচে যখন বাংলাদেশ দলের সামনে আর কোনো পথ খোলা নেই, তখন সাইফ হাসানকে বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। এবং সাইফ হাসান আজকে নেটে শুরু থেকে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন, টিম ম্যানেজমেন্টও তাকে নিয়ে কৌশল এঁটেছেন। অর্থাৎ সাইফের উপরে যে ভরসা, সেই ভরসা কিন্তু দেখা যেতে পারে এই আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে। অন্যদিকে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছিল দ্বিতীয় ম্যাচে, সেই তাসকিন আহমেদকে ফেরানো হতে পারে আবারও তৃতীয় ম্যাচে। শরীফুল ইসলামকে সেক্ষেত্রে বেঞ্চে বসতে হবে এবং শরীফুলকে জায়গা ছেড়ে দিতে হবে তাসকিন আহমেদের জন্য। তাসকিন আহমেদের আফগানিস্তানের বিপক্ষে যে রেকর্ড, সেটাও কিন্তু আসলে কাজে লাগবে এবং দলও তার কাছ থেকে একটা বাড়তি কিছু পেতে চাবে এই ধরনের ম্যাচে, যখন আসলে বাংলাদেশ দল একদম খাদের কিনারে ঠেকে গেছে। এবং আফগানিস্তান দলের পেসারদের বিপক্ষে যে অ্যাডজাস্টমেন্ট করার যেটা একটা যে পরীক্ষা দেখা যায়, সেটাও কিন্তু আসলে বাংলাদেশ দল চাইবে তাদের পেসার একটা ভালো শুরু এনে দিতে পারে কিনা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আসলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ কয়টা পরিবর্তন আনে। তবে এ ধরনের ম্যাচে যখন আপনি খুব বেশি পরিবর্তন আনবেন, সেটা হয়তো শেষ পর্যন্ত বুমেরাংও ঘটতে পারে টিম বাংলাদেশের জন্য। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল আফগানিস্তান। চোটের কারণে বাকি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পেসার নাবিনুল হক। এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে একাদশে ছিলেন না নাবিনুল হক। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে এখনও চোট থেকে সেরে ওঠেনি এই পেসার। এর এসিবির মেডিকেল টিমও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাকে খেলাতে ফিট ঘোষণা করেনি। তাই ফিট হয়ে না ওঠায় এবার আসর শেষ হয়ে গেল নাবিনের। ফিট হওয়ার আগ পর্যন্ত চোট পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি। নাবিনের পরিবর্তে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া আব্দুল্লাহ আহমেদ জাইকে দলে নিয়েছে আফগানিস্তান। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।